সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে লোকাল স্কোপ কী হয়। আপনি যখন পিএইচপিতে ফাংশন নিয়ে কাজ করবেন বা আপনি ধরুন পিএইচপিতে ফাংশন শিখে গেছেন, তো তখন আপনাকে আরেকটা টপিক জানতে হবে যেটা কিনা হচ্ছে স্কোপ। যে আপনি একটা ভেরিয়েবলকে কিরকম স্কোপের মধ্যে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। তো সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো পিএইচপিতে অনেক ধরনের স্কোপ হয়, তো আমি বিভিন্ন স্কোপগুলোকে আমি জাস্ট ছোট ছোট পার্টে ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি চাইলে সমস্ত স্কোপগুলোকে একটা ভিডিওতে কভার করতে পারতাম, বাট আমার মনে হয় যে স্কোপগুলোকে আলাদা আলাদাভাবে বোঝালে আপনাদের সবথেকে বেশি সুবিধা হবে। তো এই কারণেই আমি স্কোপগুলোকে পার্টে পার্টে ভাগ করে আপনাদেরকে শেখাচ্ছি। তো চলুন আজকে আমরা লোকাল স্কোপ সম্পর্কে আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, আর তারপরে চলে যাব হচ্ছে আমরা জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, আর তারপরে হচ্ছে ধরুন এখানটাতে পিএইচপি ক্লাসেস। আর এখানটাতে আমাদের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 44, তাই আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে কপি করে একবার পেস্ট করে দিলাম, জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম, এরপরে F2 বাটনটাকে প্রেস করলাম, আর জাস্ট এই 43টাকে আপনি 44 করে দিন, ব্যাস। তো চলুন এবার আমরা VS কোড বলে সফটওয়্যারটাকে ওপেন করে নিই, আর এই 44 বলে ফোল্ডারটাকে আমরা সেখানটাতে নিয়ে যাই এবং সাথে সাথে আমরা জ্যাম্প সফটওয়্যারটাকেও ওপেন করে নিই। তো দেখুন আমাদের VS কোড সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এবং পাশাপাশি আমি জ্যামটাকে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আপনি এই অ্যাপাচে আর MySQL দুটোকেই আপনি জাস্ট স্টার্ট করে দিন। তো দেখুন আমাদের দুটো স্টার্ট হয়ে গেল, তারপরে এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। তো এবার চলুন আমরা আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেটা আমরা এখানটাতে নিয়ে আসি। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে ওপেন ফোল্ডারের মধ্যে, বা আপনি এখান থেকে ফাইল থেকে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেসেও ক্লিক করতে পারেন। তো যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে একটু নিচের দিকটাতে আসুন, আসার পরে দেখবেন এখানটাতে ই ড্রাইভ রয়েছে, আপনি এখানে ক্লিক করুন, তারপরে জ্যাম্প, তারপরে htdocs, তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, আর তারপরে নিচে এসে এটাকে ক্লিক করে জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। তারপরে ESF টেস্ট করুন, দেখুন আমাদের 44 নাম্বার ক্লাসটা চলে এসেছে। আপনি এই index.html বা index.php তে আবার ডাবল ক্লিক করুন, করার পরে এখানটাতে যা আছে আপনি সমস্ত কিছুকে আপাতত রিমুভ করে দিন। ঠিক আছে, আমি এখান থেকে মনে করুন সমস্ত কিছুকে জাস্ট রিমুভ করে দিলাম। করে দেওয়ার পরে আমরা জাস্ট এই ফাইলটা ঠিকঠাকভাবে রান করছি কিনা সেটা জানার জন্য আমরা এখান থেকে একটা ইকো করি, যে ইকো মনে করুন হ্যালো, এটা করলাম, জাস্ট সেমিকোলন দিলাম। এইবার দেওয়ার পরে আপনি চলুন এটাকে এবার আমরা রান করি। তো রান করার জন্য আমরা চলুন ব্রাউজার ওপেন করে নিই এবং সেখানটাতে এই ইউআরএলটাকে আমরা ওপেন করে নিই। তো দেখুন ফাইলটাকে রান করার জন্য আমরা ফায়ারফক্সের মধ্যে এই অ্যাড্রেস বারের মধ্যে আমরা এই ইউআরএলটা লিখলাম, localhost/php/class44। এগুলো আপনারা সবাই অলরেডি জানেন, তাই এখান থেকে আপনারা চলুন একটা এন্টার প্রেস করে দিন। দেখুন এখন এখানটাতে হ্যালো মেসেজটা প্রিন্ট হচ্ছে, মানে আমাদের এই ফাইলটা কিন্তু ঠিকঠাকভাবে রান করছে, তাই না? বেশ। তো এইবার আমরা স্কোপ সম্পর্কে জানবো, যে স্কোপ জিনিসটা কি হয়। তো অনেকগুলো স্কোপ রয়েছে, কিছু কিছু স্কোপ আমি আপনাদেরকে শেখাবো, যেরকম তার মধ্যে আজকেরটা হচ্ছে লোকাল স্কোপ। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে গ্লোবাল স্কোপ কি হয়, গ্লোবাল স্কোপ। তারপরে আমরা দেখব যে প্যারামিটার স্কোপ কি হয়। তারপরে আমরা দেখব যে স্ট্যাটিক স্কোপ কি হয়। ঠিক আছে, তো বিভিন্ন রকমের স্কোপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ প্রতিটা সম্পর্কে জানা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। যখন আমরা ফাংশন নিয়ে কাজ করব বা যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব, তখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত ধারণা থাকা আপনাদের খুবই প্রয়োজন। আর জিনিসগুলো খুবই ইজি, আপনাদের শিখেও খুবই ভালো লাগবে, ইভেন অ্যাপ্লাই করেও দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। সো এটা প্যারামিটার হবে, সরি প্যারামিটার। তো চলুন আজকে আমরা লোকাল স্কোপ নিয়ে আলোচনা করি। তো এই স্কোপ জিনিসটা কি? দেখুন আমরা পিএইচপিতে ভেরিয়েবল ব্যবহার করি, তাই না? এইবার একটা ভেরিয়েবল ডিফাইন করার পরে ওই ভেরিয়েবলটাকে আমার যে কোনো জায়গায় ব্যবহার করতে হতে পারে, বা যে কোনো জায়গাতে আমার ওই ভেরিয়েবলটাকে প্রয়োজন হতে পারে। সেই সমস্ত জায়গাতেই তো আমি ভেরিয়েবলটাকে জাস্ট নিয়ে কল করতে পারি বা ব্যবহার করতে পারি, তাই না? ঠিক তাই, ব্যবহার করতে পারি, কিন্তু কিছু কিছু লিমিটেশন রয়েছে, আর সেটাকেই বলা হয় একটা ভেরিয়েবলের স্কোপ। যে একটা ভেরিয়েবলের সীমাবদ্ধতা কতটুকু রয়েছে, বা কার মধ্যে আমি এটাকে ইউজ করতে পারবো বা কার বাইরে আমি এটাকে ইউজ করতে পারবো না, এই যে স্কোপটা, যে সীমাবদ্ধতা, মানে স্কোপ মানে হচ্ছে সীমাবদ্ধতা, যে কোইটুকুর মধ্যে আমি ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো বা কার বাইরে আমি পারবো না, তো এটাকেই বলা হয় একটা ভেরিয়েবলের স্কোপ। তো আজকে আমরা সেটা সম্বন্ধে আলোচনা করব, যে একটা ভেরিয়েবলের স্কোপ ফাংশনের ক্ষেত্রে বা ফাংশনের বাইরে হোক, সেটা কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো নিয়েই আমরা একটা বিস্তারিত আলোচনা করব। তো তার মধ্যে আজকে আমাদের প্রথম টপিকটি হচ্ছে লোকাল স্কোপ। দেখুন যখন আমরা কোনো একটা ফাংশন তৈরি করি, মনে করুন আমি পিএইচপিতে একটা ফাংশন তৈরি করলাম, যে ফাংশন
সাম, মনে করুন আমি সাম নামক একটা ফাংশন তৈরি করলাম। এইবার ফাংশনটা তৈরি করার পরে মনে করুন এই ফাংশনের ভেতরেই দুখানা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, যেরকম ডলার ফার্স্ট, মনে করুন ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার ইজ ইকুয়াল টু 10, আর সেমিকোলন, এখানটাতে আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম যে লাস্ট বা সেকেন্ড নাম্বার ধরে নিন, সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু মনে করুন 20, এটা আমি দিয়ে রাখলাম। ঠিক আছে, এইবার মনে করুন এখানটাতে আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম ডলার রেজাল্ট বলে, মনে করুন ডলার রেজাল্ট বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম, যার মধ্যে কিনা আমি এই দুটোকে আমি প্লাস করে রাখছি, যে ফার্স্ট নাম্বার প্লাস মনে করুন এখানটাতে দিয়ে দিলাম যে সেকেন্ড নাম্বার। ঠিক আছে, এই দুটোকে আমি প্লাস করে রাখলাম, আর এখানেই আমি জাস্ট রেজাল্টটা আমি ধরুন ইকো করে দিচ্ছি, যে ইকো রেজাল্ট। ঠিক আছে, এটাকে কপি করলাম আর আমি এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। তো এইবার আমাকে ফাংশনটাকে কল করতে হবে, তাই না? তাই আমি যদি এখন ফাংশনটাকে এখান থেকে কপি করে আমি যদি এখানটাতে কল করি, তাহলে আমি অ্যাজ ইট ইজ এটার একটা রেজাল্ট দেখতে পারবো। আর রেজাল্টটা কত হবে বলুন তো? জাস্ট 30 হবে, তাই না? আমি যদি এটাকে সেভ করি, আমি যদি এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন কত আসছে, রেজাল্ট 30 আসছে, তাই না? বেশ, এটাই আসার কথা ছিল। এইবার মনে করুন এই যে 30 বলে একটা রেজাল্ট আসলো, এটা তো নয় আমরা এই ফাংশনের ভেতরেই এটাকে জাস্ট শো করাচ্ছি, যেটা কিনা ঠিক আছে। এইবার দেখুন এইগুলোকে বলা হয় এক একটা ব্লক, যেটা কিনা আমরা আগেও দেখেছি, যখনই এরকম একটা কার্লি ব্রেসেসের মধ্যে কোনো একটা কন্টেন্ট থাকে বা কোনো একটা কোড থাকে, সেটা একটা ব্লকের মধ্যে থাকে, তাই না? তো সেটা ইফের ব্লক হতে পারে, সেটা ফরের ব্লক হতে পারে, সেটা ফাংশনের ব্লক হতে পারে। আর আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ফাংশনের ব্লক। দেখুন ফাংশনের ব্লকটা ঠিক এখান থেকে এতটুকু, অর্থাৎ এই যে ব্র্যাকেটটা রয়েছে আর এই যে ব্র্যাকেটটা রয়েছে, এতটুকু হচ্ছে এক একটা ব্লক, এটা পুরোটা একটা ব্লক। আর এই ব্লকের মধ্যেই দেখুন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাই না? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, রেজাল্ট, এই তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এইবার আপনি যদি চান যে আচ্ছা ঠিক আছে ফাংশনটাকে তো কল করলাম, তখন ভেরিয়েবলগুলো তৈরি হলো, এখন ফার্স্ট নাম্বারের মধ্যে 10 রয়েছে, সেকেন্ড নাম্বারের মধ্যে 20 রয়েছে, রেজাল্টের মধ্যে একটা ভ্যালু রয়েছে, তাহলে আমি এই ফাংশনটা কল হয়ে যাওয়ার পরে তো তাহলে এই রেজাল্ট বলে ভেরিয়েবলটাকে এখানেও ইকো করতে পারি, এখানটাতে ইকো না করে। আপনি তো এটা ভাবতেই পারেন যে না আমি ইকোটা এখানে করব না, আমি এই রেজাল্টটাকে আমি এখানে প্রিন্ট করব, যে ডলার ইকো, মনে করুন সরি ইকো ডলার রেজাল্ট। সরি, এটাকে আমাকে কপি করে আনতে হবে, অটো কমপ্লিট দেবে না। আমি এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, কিন্তু এইটা কাজ করবে না, আপনাকে একটা এরর দেবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। কত নম্বর লাইনে? এই যে দেখুন আমার index.php 14 নম্বর লাইনে। তাই আমি যদি এখন এইখানটাতে যাই, দেখুন 14 নম্বর লাইনে আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট বলছে। এবার আপনি ভাবছেন যে না ভেরিয়েবল আমি ফাংশন কল করলাম, আর পিএইচপির অনুসারে ও এই ভেরিয়েবলটাকে ধরুন ভেরিয়েবলটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলো, এটার মধ্যে একটা অ্যাসাইন করলো, এটার মধ্যে একটা অ্যাসাইন করলো, তারপরে আমি রেজাল্টটাকে শো করছি, তাহলে আনডিফাইন্ড বলছে কেন? ঠিক এই জায়গাটাতেই আমাদেরকে স্কোপ ব্যাপারটা বুঝতে হবে বা শিখতে হবে। দেখুন আপনি যখনই ফাংশনের ভেতরে কোনো একটা ভেরিয়েবলকে এরকম করে ডিক্লেয়ার করেন, সেই ভেরিয়েবলটা শুধুমাত্র সেই স্কোপের মধ্যেই অ্যাভেলেবেল থাকে। এই যে দেখুন এই ফাংশনের স্কোপ কোথা থেকে কত দূর পর্যন্ত, এই যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত, অর্থাৎ এই যে ভেরিয়েবলটা আপনি এখানে তৈরি করেছেন বা এই ভেরিয়েবলটা তৈরি করেছেন বা এই ভেরিয়েবলটা তৈরি করেছেন, এই তিনটে ভেরিয়েবলের সীমাবদ্ধতা বা স্কোপ শুধুমাত্র এখান থেকে এতটুকু, অর্থাৎ এই তিনটে ভেরিয়েবলকে আপনি শুধুমাত্র এই স্কোপের ভেতরেই ব্যবহার করতে পারবেন, এর বাইরে ব্যবহার করতে পারবেন না। আর যেহেতু আমরা এই ভেরিয়েবলটাকে এই ফাংশন স্কোপের বাইরে গিয়ে আমরা এটাকে ব্যবহার করছি, সেই কারণে ও এই ভেরিয়েবলটাকে খুঁজেই পাচ্ছে না, কারণ পিএইচপির কাছে এখন এই ভেরিয়েবলটার কোনো অস্তিত্ব নেই। তাই দেখুন আমি যদি এখন এই ইকোটাকে এখান থেকে কমেন্ট করে দিয়ে আমি যদি এইখানটাতে ইকোটাকে করে দিই, সেটা তো আপনারা দেখতেই পারলেন। ঠিক একই রকমভাবে আমি যদি মনে করুন এই নিচের দিকটাকে, এই যে এখানটাতে যদি আমি ফার্স্ট নাম্বারকে ব্যবহার করতে চাই, তাহলে কি আমি পারবো? না, পারবো না। সরি, কপি করলাম, মনে করুন এখানটাতে লিখলাম যে ইকো ফার্স্ট নাম্বার, পারবো না। কারণ কি? কারণ এখন থেকে আপনারা জানেন যে এই ফার্স্ট নাম্বারটা কোন স্কোপের মধ্যে রয়েছে, লোকাল স্কোপের মধ্যে রয়েছে, কারণ এই ভেরিয়েবলটা এখন একটা স্কোপের মধ্যে সীমাবদ্ধ, আর সেই স্কোপটা হচ্ছে লোকাল স্কোপের মধ্যে। ঠিক আছে, তাই এই কারণে দেখুন আমি এই স্কোপের বাইরে ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো না। আমি যদি এখন এইখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন আমাকে আবার সেম এররটাই দেখাচ্ছে, শুধুমাত্র ভেরিয়েবলের নামটা চেঞ্জ হয়ে গেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ফার্স্ট নাম্বার।
তাই না? তাই এইটাকেই বলা হয় লোকাল স্কোপ, কারণ এই ভেরিয়েবলটা এখন এই স্কোপের মধ্যে বা এই লোকাল স্কোপের মধ্যে সীমাবদ্ধ। আর আমি এই ভেরিয়েবলটাকে এই স্কোপের মধ্যে যতবার খুশি ব্যবহার করতে পারি। যেরকমভাবে ধরুন আমি চাইলে আমি এটাকে এখানটাতে ব্যবহার করতে পারি, যে এই যে ইকোটা আমরা এখানটাতে করলাম, এই ইকোটাকে আমরা এখান থেকে কপি করে মনে করুন আমরা এখানটাতে দিতে পারি। এই যে এখানে কি কাজ করবে? হ্যাঁ, অবশ্যই কাজ করবে, কারণ এই ভেরিয়েবলটা এখন এই স্কোপের মধ্যেই রয়েছে ডিক্লেয়ার করা, তাই আমি এখানটাতে অবশ্যই ব্যবহার করতে পারবো। আমি যদি এখন এখানে যাই, রিলোডে প্রেস করি, দেখুন আমাকে এখন 10 দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনার লোকাল স্কোপ। কারণ দেখুন, যখন পিএইচপি এই ফাংশনটাকে রান করবে, ও কি করবে, ও এই ভেরিয়েবলটাকে তৈরি করবে, তার মধ্যে 10 ঢুকিয়ে দেবে, তার মধ্যে ধরুন সেকেন্ড নাম্বারকে তৈরি করবে, তার ভিতরে 20টাকে ঢুকিয়ে দেবে, তারপরে রেজাল্টের ভিতরে এই পুরো যে রেজাল্টটা তৈরি হচ্ছে সেটাকে ঢুকিয়ে দেবে, তারপরে ধরুন এখানটাতে ফার্স্ট নাম্বারটাকেও প্রিন্ট করলো, তারপরে ফাংশনের কাজ শেষ। ফাংশনের কাজ যখনই শেষ হয়ে যাবে, পিএইচপি এই সব ভেরিয়েবলগুলোকে মনে করুন আপনি রিমুভ করে দিয়েছে, বা বলতে পারেন পিএইচপির কাছে এই সমস্ত ভেরিয়েবলের আর অস্তিত্বই নেই। যেই মুহূর্তে ফাংশন কল শেষ, তখন এই পিএইচপি ভেরিয়েবলগুলোর অস্তিত্ব শেষ। তাই এই কারণে আপনি যখনই ফাংশনের পরে ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, তখনই এই ভেরিয়েবলগুলোকে আর পাচ্ছেন না। পাবেন কি করে? ভেরিয়েবলগুলো নেই তো, পিএইচপির কাছে ওই ভেরিয়েবলগুলোর কোনো ডেফিনেশনও নেই, কোনো অস্তিত্ব নেই, কিচ্ছু নেই। এই কারণে তাই সব সময় মনে রাখবেন যে পিএইচপিতে আমরা ফাংশনের ভেতরে যে সমস্ত ভেরিয়েবলগুলোকে ডিফাইন করি সেটা সবসময় লোকাল স্কোপের মধ্যে থাকে। আর লোকাল স্কোপ মানে কি, সেই পার্টিকুলার স্কোপের বাইরে আমি সেই ভেরিয়েবলটাকে কিন্তু ব্যবহার করতে পারবো না, যেটা কিনা আমাদের এখানে সমস্যাটা হচ্ছে। এই স্কোপ সম্পর্কে বিস্তারিতভাবে জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যখন আপনারা পিএইচপি নিয়ে কাজ করবেন তখন এক্সপেক্ট করবেন যে আমি একটা ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমি অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করব, লাস্ট যে ভ্যালুটা অ্যাসাইন করব সেটা ফাংশনের বাইরে গিয়ে আমি জাস্ট এটাকে শো করাবো। না, ওরকম করে হয় না, কারণ তখন আপনাকে জানতে হয় যে পিএইচপিতে লোকাল স্কোপ কী হয়। আর লোকাল স্কোপ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকলে আপনি ওই ধরনের চিন্তাভাবনাও হয়তো করবেন না যে আমি একটা ফাংশনের ভিতরে থাকা ভেরিয়েবলকে আমি বাইরে গিয়ে অ্যাক্সেস করব। ঠিক আছে, তো লোকাল স্কোপ জিনিসটা কিন্তু খুবই সহজ। জাস্ট যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো একটু মনে রাখবেন, তাহলেই হবে, আর কিচ্ছুর প্রয়োজন নেই। তো পরের দিন আমরা গ্লোবাল স্কোপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তারা এই ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানটাতে আমার বিভিন্ন চ্যানেলের বিভিন্ন পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত পেজগুলোতে বা চ্যানেলগুলোতে ভিজিট করবেন, আর সেগুলোকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন, যাতে আমি যখনই আপনাদেরকে নতুন ক্লাস দিই না কেন সেই আপডেটটা যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।